ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য বাংলাদেশের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার মাঝামাঝিতে অবস্থান করছে রাজনৈতিক দলগুলো। এবার নির্বাচনে অংশ নিচ্ছে 51টি রাজনৈতিক দল, স্বতন্ত্র সহ মোট প্রার্থী সংখ্যা 2000-এর কাছাকাছি। আসন জুড়ে চলছে ভোটের নানা রকম হিসাব নিকাশ, আইন শৃঙ্খলা থেকে ভোটের রাজনীতির প্রচারণা কিংবা গণভোট নিয়ে সরকারের অবস্থান নিয়ে প্রবল আগ্রহ রয়েছে দেশের জনগণের। এসব কিছুই আলোচনা করতে চাই রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে আজকের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। স্টুডিওতে দুজন অতিথিকে আজ আমি আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন রেজল করিম রনি, সম্পাদক জবান। আমন্ত্রণ জানাচ্ছি রনি ভাই আপনাকে। একই সঙ্গে রয়েছেন ঢাকা 10, একটি অন্যতম রাজধানীর আসন, সেখান থেকে আমার বাংলাদেশ পার্টি থেকে নির্বাচন করছেন নাসরিন সুলতানা। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি ভোটের লড়াইয়ের আজকের আয়োজনে। একই সঙ্গে দর্শক, আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন ABM সিরাজুল মামুন, তিনি নারায়ণগঞ্জ 5, এটিও একটি গুরুত্বপূর্ণ আসন, খেলাফত মজলিস এবং 10 দল সমর্থিত যে প্রার্থী তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। সিরাজুল মামুন, আপনাকে দিয়েই আসলে আলোচনাটা একটু শুরু করতে চাই, যদিও আপনি ভার্চুয়ালি আমার সঙ্গে যোগ দিয়েছেন। সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন? নির্বাচনের বাকি মাত্র 15 দিন, আপনি ভোটের মাঠে রয়েছেন, সামগ্রিক বিশ্লেষণ একটু জানাবেন। ধন্যবাদ ভাইকে। নির্বাচনী মাঠে আপাতত আমরা এখনো মোটামুটি অবস্থা অ্যাপারেন্টলি ভালোই দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা নিয়ে কিছুটা শঙ্কা আছে, যে জনগণ ধারণা করতেছে যে তাদের ভূমিকাটা আরো শক্তিশালী এবং ইফেক্টিভ হওয়া দরকার। চিহ্নিত সন্ত্রাসী যারা আছে, অস্ত্রধারী আছে, তাদেরকে গ্রেফতার করা বা এই ভূমিকাটা একটু কম আমরা দেখতে পাচ্ছি। এবং আমার আসলে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ব্যাপারেও জনগণের আশঙ্কা আছে যে আমি বিস্তারিত কিছু এখন বলবো না, যে তাদের মধ্যে দুজন প্রার্থীর মধ্যে আন্তঃসংঘাতের আশঙ্কা কেউ কেউ করছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত মোটামুটি পরিস্থিতিটা আমি ভালোই বলবো আর কি। নিশ্চয়ই সঙ্গেই থাকবেন আমার। আপনার কাছে আবারও আসতে চাই কিছুক্ষণ পরে। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনি তো আমার বাংলাদেশ পার্টি থেকে নির্বাচনে লড়ছেন। আমি যদি ভুল না করি, জামাতের সঙ্গে অর্থাৎ বড় রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের জোট রয়েছে। এবি পার্টির আসন 3টি, গুরুত্বপূর্ণ 3টি আসন পেয়েছেন। ঢাকা 10 এর বাইরে রয়েছে যদিও। এই আসনে জোটের প্রার্থীও নির্বাচন করছেন, এটি আপনার জন্য কতটা চ্যালেঞ্জের? আপনি যদি চ্যালেঞ্জ গুনতে যান, আমার মনে করি হাইয়েস্ট লেভেল অফ চ্যালেঞ্জ, যে গেম খেলে না, লেভেল অফ চ্যালেঞ্জ, এটা হাইয়েস্ট লেভেল অফ চ্যালেঞ্জ। বিকজ একটা হলো যে আমার দল যখন নিজস্ব, আমাদের যে একটা ছিল যে আমরা আমাদের মতো করে নির্বাচন করবো, সেখান থেকে বের হয়ে জোটে চলে যাওয়া একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সেখান থেকে আমরা যারা মনে করছি যে এই জোটে গিয়েছে, এই জোটে যাওয়াটা আমাদের দলের যে ন্যারেটিভ সেন্ট্রিস্ট, আমরা তো সেন্ট্রিস্ট পলিটিক্স করি, মধ্যমপন্থা, এইটার জন্য এবং আমাদের ইনক্লুসিভ পলিটিক্সের জন্য ক্ষতিকর, এটা আমরা মনে করি আমরা 23 জন প্রার্থী দাঁড়িয়ে আছি এই ডিসিশন এগেনস্টে। তখন এই 23 জন প্রার্থীর জন্য তো আসলে একেবারেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একটা নিজেদের মরাল স্ট্যান্ডিংটা দাঁড়িয়ে থাকাটা আর কি। সো এই জায়গাটা খুব কঠিন। তার উপর আমি একজন নারী, এবং আমরা দেখা যাচ্ছে যে আগে থাকতো প্রতিপক্ষ একজন, এখন প্রতিপক্ষ মেলা, এবং হয়তো যে যারা জোটের সাথী আছেন তারাও এখন প্রতিপক্ষ। এবং নারীদের তো আপনারা জানেন হ্যারাসমেন্টের শেষ নেই। সো সব ধরনের হ্যারাসমেন্টের শিকার আমরা হচ্ছি। কিন্তু আমি দাঁড়িয়ে আছি, এটাও একটা প্রতিবাদ যে প্রত্যেকটি দল কিন্তু নারীদের এবার হারিয়ে দিল। প্রত্যেকটি দল প্রত্যেকটি জায়গা নারীদেরকে মাইনাস করেছে। একদম মিনিমাম 5% কিন্তু মিট করতে পারে না। আর কিছু দল তো রিকোয়ারমেন্ট মনেই করে নাই, 0%-এ আছে, যেটা আমাদের জোটে যাচ্ছেন ওনারা 0%-এ আছেন। তো এইরকম একটা জায়গা থেকে আমরা যখন রাজনীতি করতে এসেছি, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য রাজনীতি করতে এসেছি, তো আমি আমার সন্তানের জন্য কি রেখে যাব অ্যাজ অ্যান আইডিয়াল, যদি আমি এই ফাইটটা না করি? সেজন্য আমরা এই ফাইটটা করার জন্য আছি। নিশ্চয়ই। রনি ভাই, আপনার কাছে একটু আসতে চাই, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। যে প্রশ্নটা আমি শেষে করতে চাইছিলাম সেটি আসলে শুরুতে করতে চাই। কয়েকদিন ধরেই দেখছেন আমরা মাঝামাঝিতে রয়েছি, নির্বাচনী প্রচারণায় বড় রাজনৈতিক দলের জোটগুলো, দলগুলো তারা নির্বাচনী সমাবেশ করছেন, এবং শীর্ষ নেতৃত্ব যারা এই দলগুলোর তারা বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্য থেকে আপনি আশার কিছু পান কিনা? হ্যাঁ, বক্তব্যের মধ্যে যেটা হচ্ছে, আগে ধরেন অনেক বেশি আক্রমণাত্মক হইতো, এখন এটা একটু তির্যক কথাবার্তার মধ্যে সীমিত আছে। কেউ কোনো দলের নাম নিচ্ছে না, কিন্তু আকার ইঙ্গিতে বলছে, কোনো ব্যক্তিকে অ্যাটাক করছে না।
সেটা এক ধরনের পরিবর্তন, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দেখেন মিলে আপা একজন প্রার্থী, উনি এবং নারীদের অবস্থা আসলেই খুব শোচনীয় এবারের নির্বাচনে, এবং গণঅভ্যুত্থানে নারীদের যে বিপুল অংশগ্রহণ ছিল, তারপরে এরকম একটা নির্বাচন, দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত থাকার পরে নির্বাচন, সেখানে নারীদের অংশগ্রহণ আরও বিপুল মাত্রা, মানে যা আছে এর আরও 100 গুণ হওয়া উচিত ছিল এখন যা আছে তার। তো সেটা তো নাই, বরং যারা অংশগ্রহণ করছে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেইভাবে তাদের চরিত্র হনন করা হচ্ছে, যেভাবে আক্রমণ করা হচ্ছে, তারা ভোটের মাঠে লড়াই করবে কি? তারা তো ট্রমাটিক হয়ে যাচ্ছে, এগুলো দেখতে পাচ্ছে না। ফলে এই নিরাপত্তাগুলো, এবং এখন প্রবলেম যেটা হচ্ছে নির্বাচনী জনসভায়, আমি মনে করি নির্বাচনী জনসভায় একটা রিয়েল পলিটিক্যাল ভাইব তাও পাওয়া যায়, কিন্তু মুশকিল হলো আপনি যখন কৃত্রিম বট বাহিনী, কৃত্রিম বট সেলিব্রিটি এই বাবলের মধ্যে হাইপ তৈরি করবেন, এবং ধরেন তারেক রহমান একটা বক্তব্য দিল, যে বক্তব্যটার 10 সেকেন্ড আপনি নিলেন, নিয়ে তারপরে অন্য আরেক জায়গার ধরেন আরও 10 সেকেন্ড নিয়ে, হ্যাঁ, এমন একটা বক্তব্য তৈরি করলেন যে বক্তব্যটা, হ্যাঁ, ওনার আসলে উনি যে কথাটা বলতে চেয়েছেন তার ঠিক উল্টা মিনিং প্রডিউস করলো। ফলে আপনি এই যে সত্য মিথ্যার জোরালো দিয়ে যে কাটপিস সাংবাদিকতা, এই যে ফটো সাংবাদিকতা, ফটোকাট, যেমন আমার নামে হাজার হাজার ফটোকাট সোশ্যাল মিডিয়াতে দেখি, যে সমস্ত কথা আমি জীবনেও বলি নেই, হ্যাঁ, আমাকে বিএনপির দালাল বলা হচ্ছে, অথচ এমন ফটোকাট সরা হচ্ছে যে আমি তারেক রহমানকে শিক্ষাগত যোগ্যতা এগুলো নিয়ে প্রশ্ন করতেছি, হ্যাঁ। সো তার মানে এগুলোর মনে কোনো রকম কোনো মা বাপ নেই এগুলোর। ফলে আমি মনে করি নির্বাচন কমিশন যদি এই আপনার কনসেপ্ট ম্যানুভারিংয়ের এই সোশ্যাল মিডিয়ার এই হাইপ এটা যদি বন্ধ করতে না পারে, তাহলে এই অসহিষ্ণুতাটা যে কোনো সময় মাঠে ছড়াইতে পারে। প্রথমে ধরেন আপনাকে দেখার সাথে সাথে আমি কিল ঘুষি মারা শুরু করবো না, প্রথমে কি হবে, আমাদের তর্কাতর্কি হবে, হ্যাঁ, ডিসএগ্রিমেন্ট হবে, এবং ডিসএগ্রিমেন্ট হইতেই পারে, কিন্তু ডিসএগ্রিমেন্ট আপনি স্বাস্থ্যকর উপায়ে করছেন কিনা সেটা হলো আমার মধ্যে পরীক্ষা, মানে আমাদের সিভিলিটির পরীক্ষা, আমাদের সভ্যতার পরীক্ষা। কিন্তু দেখা গেল আপনি আমার সাথে মতপার্থক্যটা তৈরি করার ক্ষেত্রে এমনভাবে করছেন যে আপনি আমার বক্তব্যকে টুইস্ট করছেন, আপনি আমার বক্তব্যকে ম্যানুভারিং করছেন, হ্যাঁ। তো ফলে আপনি যখন ম্যানুভারিং করবেন, আপনি যখন এটাকে আপনার ধরেন যে নিজের মতো করে টুইস্ট করবেন, করে আপনি আমাকে রাগায় দিচ্ছেন, তখন আমি কি করব? তখন আমি করবো, আরে ওর সাথে তর্ক কিসের, ও তো মিথ্যাবাদী, হ্যাঁ, ও তো আমি যা মিন করি না সেরকম বলে। ফলে আমার টলারেন্স লেভেলটা আপনি চাচ্ছেন যে ভেঙে যাক, দেন আমি আপনাকে অ্যাটাক করি। অ্যাটাক করলে এবার আপনি ভিকটিম কার্ডটা খেলবেন, হ্যাঁ। যেমন আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সফল, হ্যাঁ, দেখলাম যে ডিম মারা হয়েছে আর ব্যান্ডিজ ট্যান্ডিজ নিয়ে লোকজন ঘোরাঘুরি করতেছে, হ্যাঁ, তো সফল নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং একই সঙ্গে আমি দেখলাম সামাজিক যোগাযোগ 15 দিনের প্রচেষ্টা তার। একই সঙ্গে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে এআই ব্যবহার করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এমন অঙ্গভঙ্গি করা হচ্ছে যেটি আসলে ঘটেনি, যেটি ঘটেনি। আমি অন্য বিষয় একটু আপনার কাছ থেকে বলে এটা আপনি এই পয়েন্টটা শেষ করি। বলে যেটা হইলো যে আমাদের, হ্যাঁ, 5 তারিখের পরে বিরোধিতা থাকবে কিন্তু বিষোদ্গার থাকবে না, হ্যাঁ, আপনারা একটা প্রতিযোগিতাপূর্ণ অবস্থার দিকে যান, ভোটের মাঠে শেষ পর্যন্ত টিকে থেকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাটাই হলো এবার নির্বাচনের চ্যালেঞ্জ, আপনাদের জয়ী হওয়াটা অত বড় চ্যালেঞ্জ। কিন্তু এই ভোটাধিকার নিশ্চিতের ক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা, আর মাত্র 15 দিন বাকি রয়েছে, আপনিও একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের এই কথাবার্তাগুলো বললেন, এগুলো তো দৃশ্যমান, এগুলো নিয়ে ইসির কোনো পদক্ষেপ দেখেন কিনা? কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন এই নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। 15 দিন আগে আমি আপনার কাছে প্রশ্ন করছি, এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ কেমন? দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন ভালো গ্লোবালি ফেমাস মোটিভেশনাল স্পিকার, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওনার কথাটা কারেজ হিসাবে নেবেন, আপনি স্বপ্ন হিসাবে নেবেন, সব স্বপ্ন পূরণ হয় না। ফলে এখানে কোনো ঐতিহাসিক নির্বাচন হচ্ছে না, হ্যাঁ। ঐতিহাসিক ভালো নির্বাচনের একটা প্রত্যাশা করা হইলো একটা, মানে কি বলবো, এটা পলিটিক্যাল সেন্সের অভাব হবে। নির্বাচনটা ঐতিহাসিক হবে, কিন্তু ঐতিহাসিক ন্যাক্কারজনক নির্বাচন হইতে পারে। ফলে নির্বাচনটা করতে হবে মিলিয়াপাদের মতো মানুষদের, বাংলাদেশের ভোটারদের। নির্বাচনটা করতে হবে রাজনৈতিক দলগুলোর, এবং প্রশাসনের যে অবস্থা, প্রশাসন তো ধরেন এই পর্যন্ত নির্বাচন কেন, জননিরাপত্তাই তো নিশ্চিত করা যায়নি। গণঅভ্যুত্থানের পরে লোকজনকে আপনার টার্গেট কিলিং করা হচ্ছে, বিএনপির কতজন নেতাকর্মীকে মারা হচ্ছে, শুধু আদির কথা বললে হবে না, আরো কত, হ্যাঁ, কতগুলো টার্গেট কিলিং হলো। জসিমউদ্দিন আমরা একটা জিনিসের হাদি ঠিক আছে, পপুলার ফেস ছিল যেন তার কথা বেশি হয়, কিন্তু প্রত্যেক প্রাণী গুরুত্বপূর্ণ আমাদের এখানে, হ্যাঁ। তো ফলে এই অবস্থাগুলোর তো ধরেন আসলে কোনো উন্নতি হয় না। ফলে সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, সরকার বলেন, তার উপর ডিপেন্ড করে যদি নির্বাচনটা করেন, আসলে ঐতিহাসিক ন্যাক্কারজনক নির্বাচন হবে। ডিপেন্ড করতে হবে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর একটা পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের উপরে, যেটা গণঅভ্যুত্থানের পরে আসলে সেটাই হওয়া উচিত বলে আমরা মনে করি। নিশ্চয়ই। আমি একটু ABM সিরাজুল মামুন আপনার কাছে আবারও যেতে চাই। আমি যদি আপনাকে তথ্য দিয়ে সহায়তা করি, রাজনৈতিক হত্যাকাণ্ড এই
গত 2 মাসে অন্তত বড় বড় 5টি হত্যাকাণ্ডের তথ্য আমার কাছে রয়েছে। তার মধ্যে 12 ডিসেম্বর ওসমান হাদি হত্যা, 7 জানুয়ারি মুসাব্বির হত্যা, 17 নভেম্বর রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা, 5 নভেম্বর চট্টগ্রামের একজন নেতাকে হত্যা করেছেন বিএনপির, সেটির নাম পরিচয় আমি দিলাম। এতগুলো হত্যাকাণ্ডের পরে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে সেগুলোর ব্যবহার হবে না। এই বক্তব্য আপনাকে ভাবায় কিনা প্রার্থী হিসাবে, বা এটি উদ্বেগের কিনা? এটা তো অবশ্যই আমাকে ভাবায়। আমরা বাংলাদেশের মানুষও আসলে উদ্বিগ্ন। আপনারা বুঝতে পারছেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বেশ কিছু বক্তব্য রেখেছেন গত 16-17 মাসে। ওনার যে রোল উনি প্লে করেছেন বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারকে ঠিক করার জন্য, ওনার পরে কিন্তু গোটা জাতি সন্তুষ্ট না কিন্তু। তো যাই হোক, এখন সংক্ষিপ্ত যে কথাটা আর কি আমি বলবো আপনাদেরকে, যে বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, এই যে হাদির হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত খুনিকে বা যারা ইনভলভ ছিল তেমন কোনো অগ্রগতি কিন্তু হয়নি। মানুষ এটা মনে করে নিয়েছে এখন, তারা অ্যাজাম্পশন করে যে এই দেশে কোনো হত্যাকাণ্ডের বিচার হয় না, কারণ হত্যাকাণ্ডগুলোর সঙ্গে অত্যন্ত শক্তিধর কিছু এলিমেন্ট সেখানে ইনভলভ থাকে। তো সেই জন্য আসলে হয় না এগুলো। এই যে বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে, এবং বিচারকে ডিলে করা এবং বিচারের নামে যে প্রহসন, এগুলো চলতে থাকে। মানুষ মূলত বেসিক্যালি মানুষ কিন্তু ফ্রাস্ট্রেটেড। আপনি যতই টক শো করতেছেন, নেতারা এখানে আমরা এখানে বক্তব্য রাখছি, এগুলোতে কিছুই আসলে হবে না। দৃশ্যমান যে ভিজিবল একটা জিনিস কিন্তু মানুষের যে বিচারের নামে যে সত্যিকারের যে বিচার কিন্তু এই দেশে নাই। আইনের শাসন এখানে কখনোই ছিল না, এবং গত 17 মাসে মানুষের এক্সপেকটেশনের ধারে কাছেও কিন্তু এই আমরা যেতে পারিনি। সেজন্য এগুলো হচ্ছে, আরো হবে। এখনো শেষ সময় আছে। আমি বলবো প্রশাসনকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলবো, আগামী 15টা দিন ইজ ভেরি ক্রুশাল ফর আস এন্ড ফর বাংলাদেশ। সুতরাং যদি আপনারা এখনো পর্যন্ত আন্তরিক না হন, মুখে শুধু বললে হবে না। সবাই বলতেছে এই করা হবে, সেই করা হবে, শক্ত ব্যবস্থা নেওয়া হবে, বাস্তবে কিন্তু কিছু হচ্ছে না। কাজেই এই বিচারহীনতার সংস্কৃতি যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আর যদি এই যে বিচারকে ডিলে করা, এই যে প্রহসন করা বিচারের নামে, এই সমস্ত কাজ যদি চলতে থাকে, এবং বিচারকদের মধ্যে যে নৈতিকতার অর্জিত যে মানুষগুলো আছে তাদেরকে না সরালে এই সমস্যা সংকট হবে না, এবং এগুলো খুনাখুনি চলতেই থাকবে দেশে। এবং আগামী 15 দিনে বড় ধরনের কিন্তু রক্তপাতের আশঙ্কা আছে। আমি অত্যন্ত আশঙ্কার সঙ্গে এটা বলতে চাই, অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলতে চাই যে বাংলার মানুষ যে অপেক্ষমান আছে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, যদি এটা ফেইল হয় তাহলে কিন্তু এই দেশের মানুষ কাউকে আর ক্ষমা করবে না। এই জন্য আমি বলবো যে দ্রুত এই হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার হওয়া দরকার, আর যেন কোনো হত্যাকাণ্ড না হয়। এবং এক দলের উপর আরেক দলের যে হামলাগুলি হচ্ছে, এগুলো দ্রুত বন্ধ করা দরকার, এবং কঠোর পদক্ষেপ, স্টার্ন অ্যাকশন শুড বি টেকেন। না হলে কিন্তু এই জাতি ভবিষ্যৎ কিন্তু 12ই ফেব্রুয়ারিতে যদি সুন্দর কিছু একটা না হয়, এই জাতির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। সেটা আমি আপনাদের বলতে চাই। ব্যারিস্টার নাসরিন সুলতানের মিলিয়ে আপনার কাছে আসতেই শুরুতে তো আপনার প্রচারণা বা প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করলাম, কিন্তু জনমনে এক ধরনের আমেজ থাকার কথা, সেটি না থেকে এক ধরনের শঙ্কা রয়েছে, সন্দেহ রয়েছে। এখনও মানুষ প্রশ্ন করছে 15 দিন বাকি, নির্বাচন হবে তো। এমন প্রশ্ন কেন জনমনে এখনও ভেসে বেড়াচ্ছে শহর থেকে গ্রামে? এটি যদি একটু, যখন আপনি প্রচারণায় নামেন, কিভাবে খণ্ডন করবেন? আমাকে এটা যেটা আপনি বললেন খুব সত্যি কথা। আমি যখন আমরা প্রচারণা যাই, ভোট চাই, বলে আপা ভোট তো দিমু, কিন্তু ভোট হইব তো? তো এই জিনিসটা কিন্তু বারবার আমরা শুনছি। তখন আমি বলি যে না ভাই, ভোট হবে, আপনারা যাবেন, এবং ভোটটা দেওয়ার পরে আপনারা হবেন এটার পাহারাদার। আপনি আপনার এলাকার ভোটের পাহারাদার। আপনারা গণনার সময় আল্লাহর ওয়াস্তে কিছু মানুষ ওখানে যেয়ে ভোটটা গণনা দেখবেন। কারণ আমি বলেছি আমার এজেন্ট দেওয়ার মতো সক্ষমতা নাই, কারণ আমার 136টা কেন্দ্র, এই কেন্দ্রে যদি 5 জন করে এজেন্ট দিতে হয় মিনিমাম, আমি হিসাব করে দেখেছি আমার এজেন্টদের এখন গোয়িং রেট হলো 5,000 টাকা। তো আমার খরচ হবে 40 লাখ টাকা। প্রথমত আমার ওই টাকাটা নেই। দ্বিতীয়ত আমার টোটাল ভোটের বাজেট দেওয়া আছে নির্বাচন কমিশন থেকে 38,86,882 টাকা। তা আমি তো এজেন্ট একদিনের জন্য এটা দিতে পারবো না। সুতরাং আমি ঘোষণা দিয়েছি আমি কোনো এজেন্ট দিব না। সো আমি ওনাদেরকে বলি যে আপনারা পাহারা দিয়েন। কিন্তু যেটা হলো, ওনাদেরকে আমি বললে তো হবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী থেকে আমি বারবার ইসিকে এবং আমাদেরকে, যেমন এখন যেটা সত্যি কথা, আমরা যখন প্রচারণা যাই আমাদেরকে এনাফ, আমরা না বললেও আমরা কিন্তু এটা বলি না, ওনারা জানেন, মানে আইনশৃঙ্খলা বাহিনীরা খবর পান আমরা কোথায় যাচ্ছি। ওনারা, আমি দেখি যে টহল গাড়ি থাকে আমাদের সাথে, আমরা যেদিকেই হেঁটে যাচ্ছি, এবং সেনাবাহিনীরও দেখি সিভিল ড্রেসের লোক থাকেন।
সো প্রার্থীদেরকে এই প্রোটেকশনটা দেওয়া হচ্ছে, বাট আপনি কয়জন প্রার্থীকে প্রোটেকশন দিচ্ছেন? ধরেন ঢাকা 10-এ 10 জন প্রার্থী আছে, 10 জনকে দিচ্ছেন, কিন্তু ঢাকা 10-এ যে 3,88,812 জন ভোটার আছে, তাদেরকে কি আপনি সেই প্রোটেকশনটা দিতে পারবেন কিনা? তারা কি ভোট দিয়ে এই তাদের, এটা হলো কিন্তু একটা মাথার ভিতরে যে আপনার এই যেটা বললেন, উনি বললেন যে মামুন সাহেব যে দৃশ্যমান, আপনাকে দৃশ্যমান দেখাতে হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আপনি ভোট দিতে যেতে পারেন। কিন্তু আপনি যদি এটা করতে না পারেন, উৎসব মুখর পরিবেশ, এটা আমি আরো 2 সপ্তাহ আগে সিজিএস এর একটা প্রোগ্রামে বলেছিলাম যে এবার উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে না, এবার কফিনবাহী নির্বাচন হবে। কারণ যেভাবে একজন একজন করে মানুষ মারা যাচ্ছে সেই, এবং এই যে পলিটিক্যাল অ্যাসাসিনেশন যেগুলোকে বলে, এগুলোর কিন্তু কোনো বিচার আমরা দেখছি না। বিকজ যেটা মামুন ভাই বললেন যে এগুলোর বাড়ি সুতা থাকে অনেক উপরে, এটার ভিতরে অনেক হাই লেভেলের পাওয়ারফুল পিপল ফ্রম এভরি কর্নার জড়িত থাকে। তো এগুলির কখনোই কোনো বিচার হয় না, এবং এই বিচারহীনতার কারণে মানুষ কিন্তু ভয় পাচ্ছে। মানুষ চিন্তা করতেছে, ভাই হাসিনার আমলে 17 বছর ভোট দিই নাই তো কী হইছে, এখন আমি ভোট দিতে চাই, যদি কল্লাটাই পড়ে যায় তা আমার ভোট দেওয়ার দরকার কি? তো মানুষ তার কল্লার বদলে তার ভোট দিতে যাবে না। সুতরাং আপনাকে কনফার্ম করতে হবে, সরকারকে এতটুকু আস্থা এবং ট্রাস্ট দিতে হবে যে না, আপনি ভোট দিয়ে আসলে আপনার কল্লাটা আপনার সাথে থাকবে। আজকে ইসি যে বললেন যে ভোটের পরিবেশ খুব ভালো আছে, কি দেখে বললেন আমি সেটা আসলে খুব বুঝতে পারছি না। কারণ আমাদের যে সাধারণ সম্পাদক ফুয়াদ ভাইয়ের উপর 2 দিন আগে আবার হামলা হলো, তো এরপরে আমাদের আরও 3টা জায়গায় আমাদের প্রার্থীদের উপরে হামলা হয়েছে, এবং কোনো দলই কিন্তু এখানে একটা দল যে ইনভলভ তা না। এখানে কিন্তু আপনার এই ছাত্রলীগ মানে এবার স্টাইলে সবারই যে যেভাবে যখন যে পাওয়ারফুল নিজেকে মনে করছে সে করছে। কিন্তু কিন্তু গত 17 মাসে তো যেমন আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারকে, তাদের তো এরকম বিচারহীনতার সংস্কৃতির মধ্যে বা এর ভয়ের সংস্কৃতির মধ্যে থাকার কথা ছিল না। তাহলে কি বলা যায় যে অনেক ক্ষেত্রেই ব্যর্থতার একটু দায় এই সরকারকে নিতে হবে? সেই প্রশ্ন আমি উত্তর নিব। দর্শক, গ্রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে আছেই, প্রার্থীরা রয়েছেন জ্যেষ্ঠ সংবাদকর্মীও। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরব। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। আমার সঙ্গে স্টুডিওতে 2 জন রয়েছেন। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি ঢাকা 10 থেকে নির্বাচন করবেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে, এবং জবান সম্পাদক রেজাউল করিম রনি রয়েছেন, এবং রয়েছেন আমার সঙ্গে ABM সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ 5 10 দলীয় সমর্থিত প্রার্থী তিনি। রেজাউল করিম রনি, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে আমার 2টো প্রশ্ন। আমরা এই নির্বাচন ঘিরে দেখলাম যে প্রায় আমাদের তরুণ ভোটারের সংখ্যা 4 কোটির কাছাকাছি, 13 কোটি ভোটারের মধ্যে। কিন্তু এই তরুণদের নিয়ে প্রশ্ন হচ্ছে, প্রায় সবগুলো তরুণ দলই শেষ পর্যন্ত প্রবীণ দলের যে নেতৃত্ব তাদের কাছে ভিড়লেন বা জোটে সঙ্গী হলেন। এই নির্বাচনী জোটবদ্ধতাকে কিভাবে দেখছেন? যে দেখেন, একটা ফেমাস কথা আছে যে বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেললে, আর আমাদের সন্তানরাই বিপ্লবরে খেয়ে ফেলছে মনে হচ্ছে। সো এটা খুবই আনফর্চুনেট। এখানে একটা মধ্যপন্থী রাজনীতি বিকাশের সুযোগ ছিল, সেই সুযোগটা যখন মিলিয়া আপাতের দল এবি পার্টি, আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপনার এই এনসিপির জোটটা ছিল, তখনও পর্যন্ত আমরা আশাবাদী ছিলাম যে একটা শক্তিশালী মধ্যপন্থী ধারার অন্তত রাজনীতি এখানে বিকশিত হতে যাচ্ছে। কিন্তু পরে ওনারাও সারপ্রাইজ হয়েছে আমার ধারণা। হ্যাঁ, এবং রাষ্ট্র সংস্কার তো বেরই হয়ে গেল। তো তারা যখন জামাতের সাথে গেল, হ্যাঁ, জামাতের সাথে জোটে যাওয়াতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে সেটা আমি বলবো না, কিন্তু জোটের কন্ডিশনটা ছিল কি না। হ্যাঁ, এবং এটা তো কোনো অজুহাত হইতে পারে না যে নিরাপত্তা। ভাই, পলিটিক্যাল পার্টির কারোই তো নিরাপত্তা নেই। জীবনের নিরাপত্তা থাকলে তো তাহলে বিএনপি, জামাত, এনসিপি, অভ্যুত্থানের শক্তি, হ্যাঁ, তো এই নিরাপত্তার ঘাটতি তো কমন। এটা তো কোনো অজুহাত হইতে পারে না যে এই জন্য জামাতের সাথে জোট করতে হবে। তাহলে নিরাপত্তা কি জামাত দিবে? তাহলে কি সরকার কি জামাত চালায়? এই যুক্তি যারা দিচ্ছে যে নিরাপত্তার জন্য আমরা হাদি হত্যার কারণে আমরা তারপরে যে জামাতের সাথে জোট করছি, তাহলে সরকার জামাতের মানে যুক্তিবিদ্যা যতখানি বুঝি আমরা, হ্যাঁ, এই জন্য জামাত তাদেরকে প্রোটেকশন দিবে। কারণ প্রোটেকশন দেওয়ার কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কোনো দল তো কোনো দলকে প্রোটেকশন দিতে পারে না বা কোনো ব্যক্তিকে প্রোটেকশন দিতে পারে না। ফলে এই যুক্তিটা ঠিক মানে কনভিন্সিং না। তো ফলে আমি মনে করি যে এখানে মানুষ সারপ্রাইজ হয়েছে। এবং এই পুরানা দল, দেখেন এখানে গণ-অভ্যুত্থানটা কেন হয়েছে? গণ-অভ্যুত্থানটা অনেক কারণ আছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু গণ-অভ্যুত্থানের যে স্পিরিটের কথা বলি আমরা বা আকাঙ্ক্ষার কথা বলি, সেটা কি? সেটা হলো ওয়ান ডাইমেনশনাল, ক্যাডার ভিত্তিক এবং একটা মতাদর্শবাদী ফ্যাসিস্টিক রাজনীতির বিরুদ্ধে গণ-অভ্যুত্থান হয়েছে। ফলে ওইটা যদি আপনি অন্য নামে আবার চালু করেন জুলাইয়ের পরে, হ্যাঁ, আপনি যতই মেধাবী এবং প্রতিভাবান হন না কেন,
আপনার রাজনীতির বিরুদ্ধে গণ-অভ্যুত্থান সেটা আপনার মনে রাখতে হবে। ফলে আপনি গণ-অভ্যুত্থানে পার্ট হইতে পারেন, গণ-অভ্যুত্থানে আপনি নিজে অংশগ্রহণকারী শরিক হইতে পারেন, কিন্তু আপনার রাজনীতিটা গণ-অভ্যুত্থানের পরে রিনিউ করা দরকার ছিল। ইনক্লুসিভ ডেভেলপমেন্টের আইডিয়া, হ্যাঁ, প্রকৃত অর্থেই যেখানে দরকার হিজাব পরা, যেখানে দরকার হুইলা ফেলা, ওইরকম না। যেখানে দরকার রিলিজিয়াস সেন্টিমেন্ট ব্যবহার করা, যেখানে দরকার আপনার হ্যাঁ নাস্তিক হয়ে যাওয়া বা আপনার প্রগতিশীল হয়ে যাওয়া, ওরকম না। এমন একটা ডিসাইসিভ জায়গায় রোল প্লে করা যাতে মানুষ আপনাকে ট্রাস্ট করতে পারে, আপনি রিয়েলি কী চান সেটা বলতে পারেন, যেটার সাথে আপনার দীর্ঘদিনের রাজনৈতিক প্র্যাকটিস, ইস্তেহার এবং কমিটমেন্টের একটা সম্পর্ক আছে। তা না করে আপনি যদি একটা পপুলিজম বেসড, হ্যাঁ, যখন যেমন তখন তেমন করে আপনি যদি আবার জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, প্রতারণা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি 5 তারিখের আগের রাজনীতি করতেছেন 5 তারিখের পরে আইসা। আপনি যতই জুলাই বিলা চিৎকার করেন না কেন, এই যে নতুন ভোটার, এই যে জেনজি জেনারেশন আপনার দিকে আকৃষ্ট হবে এই না। যে বিশ্লেষণ করলেন, দেশের মানুষ কি এগুলো ফলো করে কিনা? অবশ্যই ফলো করে। দেশের মানুষকে যারা ভোটে বোকা প্রভাব মনে পড়বে করে কিনা? আর 100% প্রভাব পড়বে। হ্যাঁ, আপনার বট বাহিনী যদি ভোট না দেয় অবশ্যই প্রভাব পড়বে। মানুষ যদি ভোট দেয়, রক্ত মাংসের মানুষ, হ্যাঁ, যারা ভোট অবশ্যই প্রভাব পড়বে। মানুষকে বোকা, শোনেন, আমি যদি ভুল করি এবং আমি যদি পরে বলি যে ভাই এই জিনিসটা ভুল হয়েছে, বুঝতে পারি নাই, মানুষ কিন্তু আমার ধারণা ক্ষমা করবে, বাংলাদেশের লোক। কিন্তু আমি যদি প্রতারণা করি, আমি যদি চালাকি করি, ছলে বলে কৌশলে করার চেষ্টা করি, জীবনে কোনো দিন আমার ধারণা মানুষ আমাকে ক্ষমা করবে না। তো ফলে আপনি মানুষকে আন্ডারমাইন্ড কেন করবেন? মানুষ বুঝতে পারেন, এই কথা চিন্তাও করা যাবে না। আপনি যদি রাজনীতি করেন, আপনাকে অলওয়েজ বুঝতে হবে যে মানুষ আপনার চেয়ে 100 গুণ বেশি বুঝে। আপনি মানুষের বোঝার ধারে কাছে এখনো পৌঁছাতে পারেন নাই বললেই মানুষের দ্বারে দ্বারে আপনার যাইতে হয়। হ্যাঁ, না গেলে আপনার দ্বারে দ্বারে যাইতে হতে। আপনার যদি ঘোষণা দিবেন, মানুষ ইউরোপ আমেরিকা যেরকম হয়, হ্যাঁ, ভোট দিয়ে পাঠাই দিবে মেইলে, হ্যাঁ, আপনি সরকার ফর্ম করবেন, আপনি পলিসি নিয়ে ব্যস্ত থাকবেন। তো ফলে আমাদের এখানে রাজনীতিটা লাগবে। এই জন্য শুধু আমি একটা দলকে বলছি না, 5 তারিখের পরে আপনারা যে দলই, যত বড় দলের গৌরবী অর্জন করেন না কেন, যত নিজেদেরকে সুসংগঠিত সুশৃঙ্খলী দাবি করেন না কেন, 5 তারিখের পরের যে রাজনীতি, ইনক্লুসিভ গণতান্ত্রিক নাগরিক ভিত্তিক যে রাজনীতি, সেই জায়গায় আপনাকে ফিরতে হবে। সেই জায়গায় অবশ্যই এনসিপির জামাতের সাথে জোট করাটা সুইসাইডাল ইন এ সেন্স। এখানে মধ্যপন্থী রাজনীতির বিকাশের যে স্বপ্ন বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং গণতন্ত্রপন্থী মানুষজন দেখেছিল, কারণ বিএনপি অবশ্যই একটা লিবারাল ডেমোক্রেটিক গণতন্ত্রপন্থী দল, কিন্তু নট নেসারি বিএনপিকেই সবাই এক পছন্দ করবে, হ্যাঁ, সবাই বিএনপিরই ফ্যান হবে। ফলে এই ধারা আরও দল দরকার ছিল, এই ধারা আরও রাজনীতি দরকার ছিল। সেটা বিকাশের একটা সুযোগ ছিল 5 তারিখের পরে। এবং এই জোটের মধ্যে, এবং এই জোটে এখন যেটা হচ্ছে, তারা বলছে নির্বাচনী জোট, ভালো কথা, কিন্তু টকশোগুলোতে তারা এসে আমাদের সাথে জামাতের রাজনীতি ডিফেন্ড করার জন্য যখন ঝগড়া করে, যখন আপনার তর্ক করে, তখন আসলে খুঁজে পাওয়া যায় না যে এনসিপি এবং জামাত দুটো আলাদা দল কিনা। রাইট, যথার্থ উত্তর পেয়েছি। একটু জোটের রাজনীতি নিয়ে কথা বলতে চাই। এবিএম সিরাজুল মামুন, আপনি একটু আমাকে বলবেন, জোটগত আকাঙ্ক্ষা এটা কি শুধু মূলত নির্বাচনী বৈতরণী পার হওয়া বা জয় ছিনিয়ে আনা কিনা? সেক্ষেত্রে বিজয়ী জোটের দলীয় আকাঙ্ক্ষা নির্বাচন পরবর্তী সময় কতখানি দ্বন্দ্ব বা দ্বান্দ্বিক হয়ে উঠতে পারে? আসলে শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যই এই আমাদের 10 দলীয় জোটটা হয়েছে, ব্যাপারটা এরকম না। আমার আগে যিনি কথা বললেন, উনি জামাতের সঙ্গে জোট বাঁধাকে খুবই আত্মঘাতী হিসাবে উনি বর্ণনা করেছেন। আসলে আমার মনে হয় এরকম প্রতিক্রিয়াশীলতা আমাদের জন্য ঠিক হবে না। রাজনীতিতে ভিন্নমত থাকলেও কিন্তু জোট হয়, ভিন্নমত থাকতেই পারে। এবং জামাত ইসলামীর সাথে এই জোট বাঁধা যদি এত আত্মঘাতী হয়, জামাত ইসলামীর সঙ্গে তো সবাই জোট করেছে আগে, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, সবাই করেছে। এখন উনি বলেছেন সেটি 5 তারিখের আগে, আপনি শুনে থাকবেন, সেটি 5 তারিখের আগে। তাই বলছেন যে পুরনো রাজনীতির মধ্যেই রইলাম কিনা আমরা? যেমন এত রিঅ্যাকশন, মানে এত প্রতিক্রিয়াশীলতা আমাদের পরিহার করা দরকার। আমি মনে করি জাতীয় ঐক্যের জন্য এটা শুভ না। আমাদের ভিন্নমত থাকবে, কিন্তু ভিন্নমত থাকলেও কিন্তু জোটগত হওয়া, মানে একটা সমঝোতার মধ্যে থাকা। এনসিপি যেই সিদ্ধান্তটা নিয়েছে, যারা এটাকে আত্মঘাতী বলতেছেন, আমি বলবো তাদেরকে যে আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, ইউ হ্যাভ ল্যাক অফ পলিটিক্যাল উইজডম, আই থিংক। এটা এনসিপি দে হ্যাভ ডিসাইডেড ভেরি রাইটলি। আমি মনে করি তারা অত্যন্ত রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে, কারণ এটা তাদের রাজনীতিতে টিকে থাকার বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল এখন এই মুহূর্তে। ধরেন তারা বিএনপির সঙ্গে যদি জোট বাঁধতো, ধরেন আর কি, সাপোজ, তাহলে বিএনপি তো বিদ্রোহী প্রার্থীর অভাব নাই, সব জায়গায় তাদের বিদ্রোহী প্রার্থী, এক জায়গাতে এনসিপি সেখান থেকে পাস করে আসতে পারতো না। আর আমাদের এই 10 দলীয় জোটে কোনো বিদ্রোহী প্রার্থীর খুবই কম, দু একটা আসন
2-4টা আসন সেখানে ওপেন রাখা হয়েছে আমাদের। কাজে আমি মনে করি যে আমাদের যে রাজনৈতিক শৃঙ্খলাটা আছে, এই শৃঙ্খলা কিন্তু অন্য কোথাও নাই। যে আমাদের মধ্যে যে ডিসিপ্লিন এবং মেনে নেওয়ার যে মানে সক্ষমতা, ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আছে। এরপরে মতাদর্শগত ভিন্নতা আপনারা অনেক কথাই বলবেন। কার কি মতামত আছে এগুলো বলে এখন লাভ নাই। ভিন্ন মত থাকতে পারে। কিন্তু এই জোটটা আমি মনে করি এনসিপি তারা অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে they have decided, এবং এটা এনসিপির জন্য অত্যন্ত ভালো হয়েছে। এটা এবং আমরাও যারা ইসলামপন্থী আমরা যারা ইসলামিস্ট, যারা আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামী আদর্শে বিশ্বাসী, আমাদের জন্য এটা ভালো হয়েছে, কারণ আমরা এখন বলতে পারি যে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের একটা ঐক্য এখানে হয়েছে। এটা সব মিলে খুবই পজিটিভ, জাতি এটাকে খুবই ইতিবাচক ভাবে নিয়েছে, এবং ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে এই 12 তারিখে এটার প্রতিফলন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আপনার যুক্তি খণ্ডন করতে যদি আপনি সহায়তা করেন, ABM সিরাজুল মামুন, আপনার কাছে জানতে চাই যে আপনারা নারীদের কাছে ভোট চাচ্ছেন, জোটের রাজনীতি করছেন, আপনাদের জোটে কি সিদ্ধান্ত হয়েছে আসলে নারীর ব্যাপারে? আপনাদের তো কোনো আমি প্রার্থী দেখছি না, কিন্তু নারীর তো রাষ্ট্রে ভোটাধিকার রয়েছে, 3 কোটিরও বেশি ভোটার রয়েছে, তাদের দ্বারে দ্বারে আবার আপনারা নারীদেরকেই পাঠাচ্ছেন সেই ভোট আনার জন্য। একটু মতদ্বৈততা হয়ে গেল না? আমি সাংবাদিক ভাইকে একটু খুব বিনয়ের সঙ্গে বলতে চাই যে নারীদের প্রার্থী হওয়ার বিষয়টা কিন্তু হওয়া না হওয়া কিন্তু ডিপেন্ড করে তার জনপ্রিয়তার উপরে। এখন ধরেন আপনাদের একটা জোটে প্রার্থী- এমন অজনপ্রিয় আমি অনেককেই চিনি যারা সংসদে যাওয়ার মতো যোগ্যতা রাখেন, সেটি আপনারা যাচাই বাছাই করেছেন কিনা সেটিও যদি বলতেন, বা পাওয়া গেল না কেন? শেষ করি আমি, লেট মি ফিনিশ প্লিজ। আমার এই যে একজন নারী, আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার বোন, তারা তো অত্যন্ত সম্মানিত। ইসলামী আদর্শে নারীকে অত্যন্ত সম্মানিত করা হয়েছে। দে হ্যাভ বিন অনার্ড টু এ গ্রেট এক্সটেন্ট। কিন্তু একজন নারী, তাকে তো পাশ করে আসতে হবে। she should have some popularity to get over the মানে এই যে যুদ্ধটা, তাকে তো উতরে আসতে হবে। এখন আমাদের নারীরা যে কোনো কারণেই হোক, মানে নানান কারণে তারা কিন্তু রাজনীতিতে এতটা সক্রিয় না, তারা এতটা অ্যাক্টিভ না, এবং জনসম্পৃক্ততা, জনগণের কাছে যাওয়া, তাদের সমস্যাগুলো দেখভাল করা, খোঁজ খবর নেওয়া, এবং তাদের সমস্যাগুলো সলভ করার জন্য তাদের তো ফ্যামিলিয়াল অনেকগুলো ডিউটি থাকে। তারা নানান কারণে কিন্তু রাজনীতিতে এতটা অ্যাক্টিভ থাকতে পারে না। সেই কারণে জনপ্রিয়তার মানদণ্ডে একটা মানুষকে তো পাশ করে আনতে হবে, তাকে প্রার্থী না করাটাই কিন্তু তাকে মূল্যায়ন করা না, ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু তাকে তো আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতায় নারীরা কিন্তু সামাজিক এবং রাজনীতিতে এতটা তারা সক্রিয়তা তারা না, কিন্তু যে কোনো কারণেই হোক। এখন আমি যে তাকে প্রার্থী করাবো, ধরেন আমরা 100 আসনে দিলাম তাকে তো পাশ করে আসতে হবে। জনগণকে তাকে ভোটটা দিতে হবে। এখন বাংলাদেশের বাস্তবতায় সমস্যাটা এখানে আছে, কিন্তু এই কারণে এখন এটার আমরা প্রার্থী আমাদের কম বা নাই, এর অর্থ এই না যে আমরা আমাদের মায়ের জাতিকে আমরা অসম্মান করি। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো একজন নারীকে অ্যাপয়েন্ট আমি দেব, তাকে যে নমিনেট করব, তাকে তো দেশের বাস্তবতায় আমার আসনটায় পাশ করে আসতে হবে তাকে। কাজেই আমাদের নারী আসন আমরা কম নমিনেট করেছি বা করি নাই, এর অর্থ এই না যে আমাদের 10 দলীয় জোট বা আমরা যারা আছি আমরা তাদেরকে ডিসঅনার করি। ইট ডাজন্ট মিন দ্যাট। এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। ABM সিরাজুল মামুন সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, আপনার উত্তর পেয়েছি। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান যোগ করতে পারেন। অন্য প্রশ্নেও যেতে চাই। আমার মনে হয় যে যোগ করার অনেক সুযোগ রয়েছে, এবং প্রত্যাশা করব নারীদের অংশগ্রহণ নিয়ে আপনি শুরুতেই বলেছিলেন বড় রাজনৈতিক দলগুলো নারীদের অবজ্ঞা করছে কিনা, এটির একটু উত্তর দেবেন। একই সঙ্গে আন্দোলন সংগ্রাম, অসংখ্য তরুণ প্রাণের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে অর্জন করেছি একটা গণঅভ্যুত্থান দিয়ে। যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেই আকাঙ্ক্ষা পূরণে এই নির্বাচন ভূমিকা রাখতে পারছে কি? জি, আমার ভাই যে বললেন, মামুন ভাই, যে ইসলামপন্থী, প্রথম ওই কথাটা আমি একটু উত্তর দিতে চাই। ইসলামপন্থীর মানেটা কি? আমি একজন কমপ্লিটলি প্র্যাকটিসিং মুসলিম। আমি আমার আল্লাহর দেওয়া বিধান যা যা আছে, 5 ওয়াক্ত নামাজ এবং পর্দা এবং সব কিছু আমি প্র্যাকটিস করি। তাহলে উনি কেন ইসলামপন্থী, আমি কেন ইসলামপন্থী না? এই উত্তরটা উনি দিবেন, আমি এর বাইরে কিছু যাব না। তারপরে যেটা উনি বললেন যে ওনাদের দলের নারীরা, হ্যাঁ, ভোটে তো উঠে আসতে হবে, যোগ্য হতে হবে। তাহলে উনি বলতে চাচ্ছেন যে 300 আসনে একটি নারীকেও পাওয়া যায়নি যে হলো যোগ্য, ভোটে উঠে আসতে পারবে না। যদিও আমরা আমাদের বাংলাদেশেই দেখেছি অন্য দল থেকে নারীরা ভোটের মাঠেই লড়াই করে উঠে এসেছে, কিন্তু ইসলামিক দলগুলো থেকে কোনো যোগ্য নারী আসতে পারে না। ওনারা যখনই ভোটের
প্রশ্ন আসে তখন তাদেরকে মা বোন বানিয়ে দেন, যে তারা মায়ের জাত, তারা বোনের জাত, তাদেরকে যাওয়ার দরকার নাই, তারা এটা পারবে না। কিন্তু যখন আপনার যুদ্ধ লাগে তখন কিন্তু নারীদেরকে সামনে দেন, তখন আর মা বোন থাকে না। আবার যখন অনলাইনে হ্যারাসমেন্ট করেন তখন আবার মা বোন থাকে না, কারণ আমার মা বোন তো বাসার ভিতরে, আর এটা তো মানুষের মা বোন, মানুষের মা বোনরা তো গাইলানেও যায়। তো এই জিনিসগুলো, এই দ্বিচারিতা থেকে ওনাদেরকে বের হয়ে আসতে হবে। ওনারা, আমার মনে হয় যেটা উনি নিজে বলেন, এটা যদি উনি পরে আবার নিজে শুনেন তাহলে বুঝতে পারবেন যে ওনার কথাটা কত শ্যালো এবং কতটা দ্বিচারিমূলক। এরপরে যেটা বললেন, যে উনি যেটা বললেন যে ভিন্ন মত, মানে এনসিপির যেটা ব্যাপারে বললেন যে ভিন্ন মত, হ্যাঁ প্রতিক্রিয়াশীল, এটা প্রতিক্রিয়াশীল না। আমার মনে হয় উনি ওনার মতটা বলেছে আর উনি ওনার মতটা বলবে, সেটা তো কোনো সমস্যা নাই, কিন্তু উনি আরেকজনকে প্রতিক্রিয়াশীল ডাকতে পারে না। আর যেটা বললেন যে এনসিপি ভিন্ন মত থাকতেই পারে, তো সেটা কি জোটের মধ্যে থাকতে পারবে না? অবশ্যই থাকতে পারবে, সেটা কেউ কিন্তু বলে নাই। বাট জোটের ভিতরে যাওয়ার পরে আপনি যখন ইউ বিহেভ লাইক যে আপনি রোকন, ওই দলের যে বড় দলের রোকন, তখন কিন্তু আপনার এই ভিন্ন মতটা দেখা যায় না আলাদা করে। আপনার এখন সবাইকেই মনে হয় জামাতের রোকন। তো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। জোটে থেকেও, জোটের যদি কোনো খারাপ কিছু থাকে, এই খারাপ জায়গাটাকে সমালোচনা করার মতো স্পেস থাকতে হবে। আমাদের দলে যেরকম, আমাদের দল, আমাকে কিন্তু একজন সেদিন প্রশ্ন করেছিল, আপনি কি দলের যুগ্ম সাধারণ সম্পাদক? এই যে ডিসিশনটা হয়েছে, জোটের ডিসিশন, এটার ব্যাপারে এগেস্টে বলছেন। আমি বলছি জি, আমাদের দলে এতটুকু স্বাধীনতা আছে যে আমাদের দলের কোনো ডিসিশনকে আমরা যদি ভুল মনে করি সেটার আমরা লজিক্যাল ক্রিটিসিজম করতে পারবো। ইলজিক্যাল কথাবার্তা বললে হবে না, বাট লজিক্যাল ক্রিটিসিজম তো আমরা করতেই পারবো, কিন্তু সেই জায়গাটুকুও কিন্তু অ্যালাউ করা হয় না। তো অ্যালাউ না করলে আপনি তাহলে ভিন্ন মত থাকতে দিবেন কিভাবে? আপনি তো একদম সবাইকে ওয়ান কালার করতে চাচ্ছেন, এবং ওয়ান কালার সোসাইটি কখনোই ভালো হয় না। এই যেটা রনি ভাই বলল যে একটা রেজিমেন্টেড ফ্যাসিস্ট শক্তি হয়ে যায়, তখন আপনি সোসাইটিতে বহুমাত্রিক ভিন্নতা থাকলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হয়। এবং আমি বারবার বলেছি, এটা দুইটা দলই কিন্তু করেছে, দুটা বড় দলই করেছে। জোটের নামে ছোট ছোট দলগুলোকে ভেঙে বড় দলের মধ্যে পেটের মধ্যে ঢুকিয়ে ফেলেছে, এখন বাইনারি করে ফেলেছে, যেটার কারণে হবে কি এই ছোট দলগুলো কিন্তু ব্যালেন্সিং এক্সারসাইজ ছিল। হাসিনার আমলে এই ছোট দলগুলো কিন্তু হাসিনার পকেটে না, সবাই পকেটে ছিল না, কিন্তু যেগুলো হাসিনার বিরুদ্ধে বলেছে তারা আজকে দুটা জোটের পকেটে ঢুকে যায়। তাহলে এই দুটা জোটের সমালোচনা কে করবে? সবাইকে পকেটস্থ করে ফেললে কে সমালোচনাটা করবে? সমালোচনার জায়গাটা যদি আপনি না রাখেন তাহলে তো আপনি কিন্তু আবার সেই রেজিমেন্টেড সোসাইটির দিকে চলে যাচ্ছেন, এবং এটা আমাদের জন্য কোনো ভালো বার্তা বহন করে না। নিশ্চয়ই। এবিএম সিরাজুল মামুন, আপনি কোনো কিছু যোগ করতে চাইছেন কিনা? ভার্চুয়ালি যোগ দিয়েছেন, সে কারণে হয়তো সামনাসামনি আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি এই প্রসঙ্গে কোনো কিছু যোগ না করলে আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। ঠিক আছে, আমার বোন অনেকগুলি খুবই উত্তেজিত ভাবে উনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমি এটার জবাব দেব না। উনি যুক্তি খণ্ডন করেছেন, উত্তেজিত ভাবে না। আসলে একটু আপনি যেভাবে বলছেন যে আমি প্রতিক্রিয়া দেখিয়েছি, ব্যাপারটা এমন না। আসলে আমি আমার কথাটা বলেছি যে আমাদের এটা তো নির্বাচিত হওয়ার যে বিষয়টা আছে, তো এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে বাস্তবতা তো দেখতে হবে। আসলে আমাদের সংগঠনের মধ্যে, আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে কিন্তু আমাদের নারী সদস্য প্রচুর আছে। এই যে আজকেও আমি একটা প্রায় 100-র উপরে একটা মহিলাদের প্রোগ্রামে একটু আগে সেখানে বক্তব্য রেখে আসলাম। আমাদের দলের মধ্যে সাংগঠনিক কাঠামোতে আমাদের নারী সদস্য বা বোনেরা আছে, প্রচুর পরিমাণে আছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন বাস্তবতাকে তো আমরা অস্বীকার করতে পারি না। একটা মানুষকে আমাদের আদর্শে তো নারী অত্যন্ত সম্মানিত। আপনারা জানেন যে আমাদের বাবার চেয়ে 3 গুণ সম্মান দেওয়া হয়েছে মাকে। না, কিন্তু ব্যারিস্টার নাসির সুলতান মিলি যেটা বলবার চেষ্টা করছিলেন, বাংলাদেশের বাস্তবতায় 300 আসনে একজন প্রার্থীও আপনারা খুঁজে পেলেন না, এটি পীড়াদায়ক কিনা? বাংলাদেশের বাস্তবতায় শুধু সে নির্বাচিত হয়ে আসার মতো অবস্থাটায় থাকতে হবে, সেটা হয়তো আমরা আলাদা ডিসকাস করতে পারি যে কি কারণে তাদের মধ্যে মানে নির্বাচিত হওয়ার যে সম্ভাবনা বা পটেনশিয়ালিটিটা কেন নাই, সেটা হচ্ছে আলাদা একটা বিষয়। কিন্তু বাস্তবতাটা হলো যে তারা তো যে কোনো কারণেই, তারা অনেক মহিলারা আছেন আমাদের দেশে যারা নানান কারণে তারা ঘরের মধ্যে থাকতে চান, তারা রাজনীতিতে তারা আসতে চান না। দে আর রিলাক্টেন্ট টু জয়েন পলিটিক্স। আপনি কি এটা কি করবেন? বেশিরভাগ নারীরা আমাদের দেশে এটা চায় না। তারা চান যে তারা সুন্দরভাবে ঘরের মধ্যে একটা সুন্দর সংসারের মধ্যে থাকতে চান। তো সেই কারণে আমাদের দেশের নারীরা তারা রাজনীতিতে ততটা আগ্রহী নন। সেটা কি কারণে না, সেটা আমরা আলাদা একাডেমিক
এই আলোচনা আমরা করতে পারি। কিন্তু বাস্তবতাটা হলো যে তারা কিন্তু রাজনীতিতে এতটা ইন্টারেস্টেড না বাংলাদেশের নারীরা। তো সেই জন্য আমাদের যে জোটের মধ্যে নারী প্রার্থী নাই অথবা খুবই কম, কিন্তু এর অর্থ এই না যে আমরা তাদেরকে ডিসঅনার করছি, বরং আমরা বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচিত হয়ে আসার মতো যে পটেনশিয়ালিটি এবং যে পসিবিলিটি সেটা কম থাকাতে বাধ্য হয়ে আমাদেরকে আমরা তাদেরকে বেছে নেওয়াটা আমাদের জন্য কষ্ট হয়। কিন্তু এর অর্থ এই না যে আমরা তাদেরকে অসম্মান করছি। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় আপনি যেটি বললেন যে নিশ্চয়ই রেজাউল করিম রনি যোগ করবেন, একটা বিরতির সময় হয়েছে। এবিএম সিরাজুল মামুন থাকবেন আমার সঙ্গে, একটা বিরতি নিচ্ছি। রিন প্রেসিডেন্ট ভোটের লড়াইয়ে রয়েছে একটা ছোট্ট বিরতির পর দর্শক আবার অতিথিদের কাছে ফিরতে চাই ভোটের লড়াইয়ের আলোচনায়। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিন প্রেসিডেন্টস ভোটের লড়াইয়ে। স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। ধর্ম রয়েছে, নারী রয়েছে, একই সঙ্গে ভোট, পরিবেশ সব কিছুই রয়েছে। আসছে আমার সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এবং একই সঙ্গে রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি, আপনার কাছে আসতে চাই, একটু যোগ করবেন রাজনৈতিক বাস্তবতায় নারীর অবস্থান আসলে বাংলাদেশে কেমন, যদি আপনার একটু যুক্তিখণ্ডন জানতে চাই, এই বিষয়ে জানতে চাই। কিন্তু আরেকটি বিষয়ে জানতে চাই, যে বিষয়ে প্রশ্ন করা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনী প্রচারণায় আমরা দেখছি ধর্মের ব্যবহার বা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা হচ্ছে। এটি আসলে কতখানি যুক্তিসঙ্গত, বা যারা করছেন তারা কি জেনে বুঝেই করছেন কিনা? আপনি একদম সাদা চোখের বিশ্লেষণে কি দেখেন? বাংলাদেশের যে 13 কোটি মানুষ ভোট দিবেন তাদের উপরে তো এটার একটা প্রভাব পড়ে। দেখেন, এর আগে ভাই যেটা বললেন সেইটার জবাব আপু দিছে, সেক্ষেত্রে আমার আর বাড়তি করে বলার কিছু নাই। কিন্তু উনি যে শব্দটা ব্যবহার করেছেন, আমি বলেছি আত্মঘাতী এনসিপির দিক থেকে, এবং এনসিপি এবং জামাত জোটের কারণে এনসিপির নেতারা আজকে টকশোতে এসে আমাদেরকে জামাতের পক্ষ হয়ে ডিফেন্ড করছে, গালাগালি করছে এবং আমাদের বক্তব্য কাটপিস করে প্রচার করছে, সত্যের সাথে মিথ্যা জুড়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ফটো কাটে সয়লাভ করে ফেলছে। এবং উনি যে বললো যে প্রতিক্রিয়াশীলতা, তারপরে বললো যে আপু রেগে যাও, এই যে ভ্যালু জাজমেন্ট করা। হ্যাঁ, আমি আমার কথাটা বলছি, আমি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছি না, প্রতিক্রিয়াশীলতা দেখাচ্ছি না, আমি আমার প্রতিক্রিয়া দিচ্ছি, উনি ওনার বক্তব্যটা দিচ্ছে। কিন্তু আপনি যে স্ট্যান্ডার্ড ঠিক করে দেন, আপনি যে জাজমেন্ট দিয়ে দেন, এটা আওয়ামী লীগের খাসিলত। আওয়ামী লীগ এইভাবে জাজ করতো যে ও প্রতিক্রিয়াশীল, ও হলো অভদ্র, হ্যাঁ ফলো একমাত্র সেই ভদ্র, এটাকে এগুলো করা যাবে না। ভ্যালু জাজ করবো, আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। যে জায়গায় ডিসএগ্রিমেন্ট হবে সেটা আমরা বলবো যে হ্যাঁ ভাই আপনার এই মতের সাথে আমি একমত না। হ্যাঁ, আপনি মনেই করতে পারেন যে এই জোটের ফলে হ্যাঁ খুব ভালো কাজ হয়েছে, রাজনীতি অনেক আগায় গেছে, কিন্তু আমরা যেটা মনে করি এই জোটের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশে বিভক্তি, 5 তারিখের পরে বিভক্তির সূচনা হয়েছে। কেন? আপনি যখন প্রথমে কি বললেন, আপনি দলের নাম দিলেন কি ঐক্যবদ্ধ বাংলাদেশ, শুরু করলেন বিভক্তি দিয়া। কিভাবে? ইসলামের ভোট এক বাক্সে হবে। বললে চরমোনাই যখন সাথে ছিল তখন তো মাটিতে পাই পড়ে নেই আপনাদের, চরমোনাই যাওয়ার পরে এখন মনে হয় মাটি একটু খুঁজে পাওয়া যাচ্ছে। যাই হোক, তো আপনার এখন আপনি ইসলামী, এখন জমিয়তে ইসলাম বা অন্যান্য ইসলামী দল বা যারা সাধারণ ইসলামী ওই অর্থে ধরেন মাওলানা বা উলামা না, বা নামের সাথে দলের নামের সাথে ইসলামী শব্দটা নাই, তারা ইসলামী, এটা আপনাকে বলছে কে? মানে সমস্ত ইসলামী ভোট এক বাক্সে আর বাকি সব ইসলামী হয়ে গেছে বাংলাদেশের। ফলে এই বিভাজনটা বাংলাদেশকে ঠিক আরএসএস মডেল, বিজেপি যেভাবে করছিল ঠিক সেই মডেলের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমি মনে করি যে 5 তারিখের যে রাজনীতিটা, সেটা হলো এই ধরনের রেজিমেন্টেড ওয়ান ডাইমেনশনাল পার্টি, ওয়ান ডাইমেনশনাল ম্যান, ওয়ান ডাইমেনশনাল দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল। সেটা আওয়ামী লীগ করলে বৈধ, আওয়ামী লীগ করলে অবৈধ, আওয়ামী লীগ করলে অন্যায়, আপনি করলে বৈধ, এই সায়েন্স পাইছেন কই আপনারা? ফলে 5 তারিখের পরে বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকেরই ইনক্লুসিভ, বারবার বলতেছি ইনক্লুসিভ মানে হইলো শুধু গাজর খাওয়া, শুধু সালাদ মানে আপনার শশা খাওয়া না, সালাদের গামলার মতো সবই থাকবে এবং প্রত্যেকে তার স্বাতন্ত্র্য নিয়ে বজায় থাকবে, প্রত্যেকের মানবিক মর্যাদা এনশিওর করতে হবে। হ্যাঁ, আপনি তর্ক করবেন, যুক্তি দিবেন, কিন্তু কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যাবে না। আজকে জামাত শিবিরের প্রতি আমার যে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, এই ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, কারণ জামাত শিবির অনেক ভালো মানুষ আছে, আমি অনেক মানুষকে পছন্দ করি পার্সোনালি, কিন্তু তাদের রাজনীতিরা ধরেন আমার পছন্দ না। এই কথা বলার কারণে আমার বিরুদ্ধে চরিত্র হননের 50 লাখ ফটো কার্ড আমি দেখাইতে পারবো সোশ্যাল মিডিয়াতে, যে ভাই মামুন ভাই যদি চ্যালেঞ্জ দেয়, ওনার নির্বাচনী ব্যস্ততা রেখে আমার সাথে আসে, কমপক্ষে 50 লাখ ফটো কার্ড আমি দেখাইতে পারবো আমার বিরুদ্ধে করা হয়েছে। ফলে প্রতিক্রিয়াশীলতা কে চর্চা করে? উনি যে আমাকে প্রতিক্রিয়াশীল বলে ফেললো ফট করে, কোনো খবর আছে ওনার? এগুলি করবেন না আপনারা দয়া করে। মানুষ দেখে এগুলো, মানুষ আপনাদের এখনই মানুষ যদি আপনাদের ভয় পায় ক্ষমতায় আসার আগেই, আপনাদের আমরা ক্রিটিক করি কেন, আপনারা সমালোচনা করি কেন? সমালোচনা করি এই কারণে যাতে একটা ডেমোক্রেটিক স্পেসে আপনারাও মেইন স্ট্রিম হইতে পারেন। জামাত শিবির করা অচ্ছুত ব্যাপার হবে কেন?
এটা যেন না হয় 5 তারিখের পরে। দ্যাটস ওয়াই আমরা এঙ্গেজ করি। কিন্তু আপনারা যখন আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন, আমার 10 সেকেন্ডের বক্তব্য নিয়ে যখন আপনারা আমাকে নিয়ে ট্রোল করবেন, তখন আমি কি করব? তখন আমি বলবো যে আপনাদের সাথে এঙ্গেজমেন্টে যাওয়া যায় না, আপনারা মানুষকে ভিলিফাই করেন। হ্যাঁ, আপনারা আমার বক্তব্যগুলোকে যেইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার ধরেন যে 10 তারিখে আমি বক্তৃতা দেওয়ার পরে এই সাংবাদিক সম্মেলনে সেই বক্তৃতা আমি একবার তারেক রহমানের নাম নেই, নানি চক্রান্ত আমি শুনেছি আপনাদের চ্যানেলে আপলোড করে, সেইটাকে কেন্দ্র করে হেন কোনো বাজে কথা নাই। এর আগে আমাকে জামাতের দালাল বলছে, হ্যাঁ, তখনও তো আপনারা ডিফেন্ড করেননি। হ্যাঁ, 13-14 সালে আমাদের ভূমিকার জন্য আওয়ামী লীগের লোক আমাকে জামাতের দালাল বলছে। এরপরে এনসিপি যখন মধ্যপন্থী রাজনৈতিক ধারা, এনসিপির গণঅভ্যুত্থানের মধ্যে আমরা থাকলাম, আমি এনসিপির দালাল বলছে। এখন আমি গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠান হিসাবে বিএনপির ক্রিটিক্যালি আমি বিএনপির ব্যাপারে আগ্রহী করেছেন সেদিন। ক্রিটিক্যালি আমি বিএনপির প্রতি অ্যাপ্রোচ দেখাচ্ছি, এই জন্য আমি বিএনপির দালাল হয়ে গেলাম এখন। ফলে এইভাবে মানুষকে আপনারা ট্রিট করলে হবে না। হ্যাঁ, আমরা বিএনপি, জামাত, এনসিপি এবং এবি পার্টি, গণসংহতি, এগুলো সব বিরোধিতার সত্ত্বেও একটা কলিগ সুলভ সম্পর্কের ভিত্তিতে আমরা রাজনৈতিক পরিবেশের বিকাশ চাইছি 5 তারিখের পরে। এটা অলওয়েজ আমি বলি, সবসময় বলি। কিন্তু জামাতের লোক মানে ধরেন আমি বলবো যে তাদের কাছ থেকে আমি যে আচরণটা পাইছি, এইটা আমার জায়গায় অন্য একটা মেয়ে মানুষ হইলে কথাবার্তা বলা ছাইরা দিত। আমি কালো, এই কারণে যেই পরিমাণ কথাবার্তা বলা হয়েছে, কোনো মেয়ে হইলে সম্ভব ছিল না দাঁড়ায় আজকে এইভাবে টকশো করা কথা বলা। হ্যাঁ, মানে এটা আনবিলিভেবল, মানে আপনি কল্পনা করতে পারবেন না, আনবিলিভেবল। এগুলো বন্ধ করতে হবে। এগুলো করলে মানুষ হয় কি, দেখেন, ডেমোক্রেসি সেকেন্ড, টলারেন্সি ফার্স্ট। টলারেন্সিটা আসতে হবে। টলারেন্সিটা এখন আপনার পক্ষে গেলেই শুধুমাত্র নিরপেক্ষ, এই জায়গায় যদি যায় জিনিসটা, তাহলে তো হবে না। হ্যাঁ, আরেকটা হলো দেখেন, জামাত ইসলামকে নারী প্রশ্নে যেভাবে ট্রিগার করা হয়, এইটা কইরা লাভ নাই কোনো। কারণ তার যে রাজনৈতিক ইডিওলজিটা, হ্যাঁ, সে তো তার যে, আপনি যদি তার ম্যানিফেস্টোটা পড়েন, সেই ম্যানিফেস্টোটার মধ্যে আসলে এই সুযোগ তার নাই। কারণ সে তো একটা সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, এবং একটা ইসলামী রাজনীতি করে। নাকি এটা বাদ দিবে ভাই বলবে? যদি এটা বাদ দিয়ে যদি ডেমোক্রেটিক প্রসেসে আসে, সেটা অন্য কথা। এই জন্য তো আপনাকে আপনার ডেমোক্রেসিটা কি, ইসলামিক ডেমোক্রেসির কোন ধারা আপনি ফলো করবেন, নারী নেতৃত্ব রাখবেন কিনা, সুদভিত্তিক ইকোনমি রাখবেন কিনা, কেরোয়েন কোম্পানির মদ উৎপাদন হবে কিনা, আমির সাহেব বলছেন এটাকে আবার জেন্দা করা হবে। হ্যাঁ, ভালো কথা। তো এগুলোর ব্যাপারে স্পষ্ট পজিশন নিতে হবে আপনার। এখন আপনি যদি মনে করেন না, পপুলার হাইপের কারণে ঠিক আছে, যেখানে গণতন্ত্র দরকার সেখানে আপনি সবচেয়ে বড় গণতন্ত্রবাদী দল, যেখানে ইসলাম দরকার আপনি সবচেয়ে বড় ইসলামিস্ট দল, এতে করে মানুষ তো কনফিডেন্স পাবে না। হাইপ দিয়ে রাজনীতি হয় না, আপনাকে গ্রাউন্ডেড হইতে হবে। আপনি যদি মনে, আল্লাহর আইনে নারীরা নাই কেন, মানে কোথায় লেখা আছে? আমি বলতেছি, তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একটা আপনার যুদ্ধের সেনাপতি ছিল। এরা তো হিস্ট্রি পড়ে না তো। এরা পরে ওদের ওই যে ইয়া বইটা কি বলে, যেটা বইটা পড়ে আর কি পাশ দিতে হয় সেটা পড়ে। বা ইসলামিক হিস্ট্রি পড়লে আপনি দেখবেন নারীরা প্রত্যেকটা জায়গায়, ফার্স্ট ইউনিভার্সিটির ভিসি যেটাকে বলে এখন, সেটা ছিল একজন নারী। তো তাহলে নারীরা নেতৃত্বে নাই কে বলছে? এখন তার মানে না, আমি ধরে নিলাম, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ওনারা যে এরকম ভাবে শরিয়া ভিত্তিক কাঠামো সাজাচ্ছে, তাতে নারী নেতৃত্বের দরকার নেই, ধরে নিলাম। তো সেটা স্পষ্ট করুক। কিন্তু পৃথিবীর সব দেশেই যারা ইসলামী মূল্য মানে ইসলামী রাজনীতি করে, সেখানে নারী বিবর্জিত রাজনীতি করে এমনটা কিন্তু না, যেটা আবার বললো। তো ফলে এইগুলো স্পষ্ট করার ব্যাপার আছে। আমরা ধরেন আমি জামাতের সমর্থন করতে চাই, হ্যাঁ, তো আমার তো আগে কনফিডেন্স আসতে হবে যে সে সকালে বললো যে রাতের বেলা মিটিং করলো যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে সে সাইন করবে না, পরের দিন বৃষ্টির মধ্যে ছাতা ধরে যায় হাজির। তো আমি কেমনে বিশ্বাসটা করব? আমি ধরেন জামাতের সমর্থক হইতে চাই, কিন্তু শুধুমাত্র আপনাদের যারা কর্মী, লিখিত ব্যাটদারি কর্মী, তারা সমর্থক হইলে যদি আপনারা খুশি থাকেন, আর বাকি রাজনীতিরা অন্যরা খারাপ, আমরা ভালো হলে আমাদের ভোট দেন, এই রাজনীতি যদি চলে আপনাদের, তাহলে আপনারা চালান, অসুবিধা নেই। কিন্তু আমি মনে করি 5 তারিখের পরে ডেফিনেটলি আপনারা উন্নয়নের কথা বলছেন, অনেক ভালো ভালো বক্তব্য রাখছেন, কিন্তু ডেভেলপমেন্ট মাস্ট বি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। আপনারা যদি রেজিমেন্টেড ক্যাডার ভিত্তিক রাজনীতির ধারার থেকে বের হইতে না পারেন, এবং এই বের হওয়াটা শুধু লোক দেখানো পপুলিজমের কারণে হইলে হবে না। মানে আপনি যে এতক্ষণ যে আলোচনা করলাম, এটা রিয়েলি পলিটিক্যাল কোর্স অর্থে বাইর হইতে হবে। যদি বের হইতে পারেন, যদি বের হন, মানুষ অবশ্যই আপনাদের গ্রহণ করবে। আমরা চাই, এখন এই যে মিল্লি আপা যে জায়গাটা বললো, খুবই গুরুত্বপূর্ণ কথা। এতদিন বাংলাদেশের রাজনীতি বিকশিত হয় নাই কেন? আওয়ামী লীগ ভার্সেস বিএনপি বাইনারির কারণে। এখন একইভাবে আমরা বিএনপি ভার্সেস জামাত বাইনারিতে দেশকে ঠেলে দিতে চাই না। আমি এটার 100% বিরোধী। জামাতের মতো করে বিকশিত হবে, বিএনপির মতো করে বিকশিত হবে, এবং আরও অনেকগুলো মাল্টি পার্টিজান। দেখেন, আমাদের বাংলাদেশের রাজনীতির সুবর্ণ সুযোগ বা সুবর্ণকাল বলা হয় কোনটা? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাসনামলকে। কারণ উনি আওয়ামী লীগকে যেরকম রাজনীতি ওয়েলকাম করছিল, যখন আওয়ামী লীগের ব্যাপারে কেউ আগ্রহী ছিল না, উনি নিজে বলছে হ্যাঁ আপনারা করেন। জামাতকে ওয়েলকাম করছিল, যে জামাতের ব্যাপারে তখন তো অনেক বেশি অ্যালার্জি ছিল, অনেক বেশি সাফোকেশন ছিল। হ্যাঁ, তো আপনার এই যে বহুদলীয় গণতান্ত্রিক ধারা,
এইটা 5 তারিখেও এটা ডিমান্ড। 5 তারিখে এই যে বিপ্লব স্কেলের একটা গণ অভ্যুত্থান, সেখানে আবারও যদি আপনার দ্বিদলীয় চক্রে দেশকে ভাগ করে ফেলেন, তাহলে এই ফ্যাসিবাদী এই যে আওয়ামী কাঠামো, হ্যাঁ, তাহলে আপনি এখন কি, এখন শুধু ওই যে রাজনীতিটা কি হচ্ছে, আবার আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে কি, ধরেন বিএনপি একটা কথা বলতেছে, সেটার ধরেন জেনুইন ক্রিটিক না করে ও খারাপ, ও সাদাবাজ। তা আপনার দলে কোনো সাদাবাজ নাই, বৈষম্য বিরোধী সাদাবাজের গ্রেফতার হয় নাই। আপনার যেখানে আপনি শক্তিশালী সেখানে আপনার লোকজনকে বহিষ্কার করতে হয় নাই, একটাও কম করছেন। আপনার সুশৃঙ্খল দল, ক্যাডার ভিত্তিক দল, আপনার সুযোগ কম, কিন্তু আপনার কোনোই দোষ নেই, সব দোষর। তো এটা তো হয় না, এটা তো হয় না ভাই, এইভাবে রাজনীতি হয় না। আওয়ামী লীগ এভাবে করছে সব। ও ভালো, আপনি যদি ভালো হন, আপনি নিজ গুণে ভালো হন। ও খারাপ, এই কারণে আপনার কেন ভালো হইতে হবে? তার মানে কি পলিটিক্সের কোয়ালিটি ডেভেলপ হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে কি, ধরেন এই যে ন্যারেটিভস আপনারা তৈরি করেন, কথায় কথায় বক্তব্য ম্যানুভারিং করেন, ভ্যালু জাজ করেন। ম্যানুভারিং করার মধ্যে দিয়ে কি হয়, সমস্যাটা কি হয়, যে লোকটা জেনুইন চাঁদাবাজি করতেছে, জেনুইন খারাপ কাজ করতেছে, জেনুইন সন্ত্রাস করতেছে, যখন আমি অভিযোগ করে বলে আর আমার বিরুদ্ধে অপপ্রচার। ধরেন এখন কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ধরেন আমি যদি কোনো একটা ভুল বক্তব্য দেই, একটা বাজে কথা বলিও, আমার নামে যে পরিমাণ কাট ছড়ানো হয়েছে, এখন আমি কোনো বাজে কথা বললেও কোনো সমস্যা নেই, মানে প্রচার প্রপাগান্ডা হচ্ছে। বলে এটা হচ্ছে আপনার ওই গল্পের মতো, এই গল্প হচ্ছে ওই যে আপনার এই বাঘ আসে গল্পটার মতো। আপনি যখন মিথ্যা ছড়ান, হ্যাঁ, আপনি যখন এই ধরনের বক্তব্য ম্যানুভারিং করেন, তখন সমাজের পলিটিক্যাল হেলথ ভেতর থেকে নষ্ট হয়ে যায়। নিশ্চয়ই রনি, আপনার কাছে আবারও আসবে। এবিএম সিরাজুল মামুন, আপনি দুইটি বিষয়ে যদি আমাকে একটু ফোকাস করেন। একটি হচ্ছে আপনার নির্বাচনী আসন, সেই আসনে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা আপনার জন্য কতটা চ্যালেঞ্জের, এক, আর মুক্তিযুদ্ধ প্রসঙ্গ এবারে নির্বাচনে কতটুকু দৃশ্যমান আপনি দেখেন, সেটি কি নির্বাচনী আলাপে প্রাসঙ্গিক কিনা? আগের যে আমার ভাই এবং আমার বোন যে বলে গেলেন, আমি দু একটা কথা যোগ করতে চাই। আমার কোনো কথা যদি তারা কষ্ট করেন, আমি সেই শব্দগুলি প্রত্যাহার করতে চাই। আপনারা মনে কষ্ট নেবেন না। তবে একটা কথা আমি বলি, এই রাজনৈতিক যে এই ভিন্নতাগুলো, এই ভিন্নতাগুলো নিয়েই তো আমরা নির্বাচনে যাচ্ছি। তো জনগণ যাকে ভোট দেয়, যেটাকে উত্তম মনে করে, সেটাকে আমরা মানবো। সেখানে এত এই টকশকের মধ্যে যে বসে বসে আমরা সময়গুলি নষ্ট করি, বেশি বেশি কথা বলে না বলে আমরা আমাদের জনগণের কাছে যাওয়া দরকার আমার মনে হয়, যার যার বক্তব্য নিয়ে। আমাদের সাথে আপনারা বিভিন্ন বিষয়ে দ্বিমত করছেন, ভালো কথা। আমরা তো এই মত ভিন্নতা নিয়েই তো জনগণের কাছে যাচ্ছি। জনগণ যাকে ভোট দেয় তারা দেশ পরিচালনা করবে। এখানে এত যুক্তিতর্ক, আরেকজনের উপর চাপিয়ে দেওয়া, কে রেজিমেন্টেড পার্টি, কে ফ্রি পার্টি, এগুলো ব্যাখ্যা করার তো প্রয়োজন নেই। আপনি আপনার কথাগুলো বলেন, আমি আমার কথাগুলো বলি। জনগণের কাছে আমরা যাই, দেখি না কি হয়, জনগণ কিভাবে দেখে সেটা আমরা দেখি। আর আমার এখানে প্রতিপক্ষ হিসাবে যেটা, আমার যে যারা আছেন তারাও আছেন, আমাদের ধানের শীষের প্রার্থী আছেন। উনি তো আগে নির্বাচিত হয়েছিলেন 2 বার বা 3 বার। উনি তো অনেক বয়স্ক রাজনীতিবিদ, কিন্তু ওই সময় যখন ওনারা নির্বাচিত ছিলেন তখন দেশে ধানের শীষের একটা জোয়ার ছিল। এখন কিন্তু পরিস্থিতিটা এরকম না। জি, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনার কাছে একটু আসতে চাই। সরাসরি যেটি বলতে চাই, আপনি তো আমার বাংলাদেশ পার্টির আকাঙ্ক্ষার কথা শুরুতেই জানাচ্ছিলেন। আপনি আসলে যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন বা বিনির্মাণের পরিকল্পনা করছেন, সেটিতে আসলে মোটা দাগে কোন কোন বিষয়গুলোকে আসলে ফোকাস করছেন বা প্রার্থী হিসাবে জনগণের দুয়ারে পৌঁছে দিচ্ছেন, এটা একটু বলবেন। আমাদের রাজনীতিটা তো আসলে পলিসি বেসড। জি, তো পলিসি, আমি একদম পলিসি নিয়েই কাজ করছি। আমি আমার এলাকার মোটা দাগে 10টি যে সমস্যা, যেটা আমাদেরকে শর্ট টার্ম আর লং টার্মে সমাধান করতে পারলে আমাদের নাগরিক যে জীবন, সেটার কিছুটা মানোন্নয়ন হবে, সেই জায়গাটাকে আমরা আইডেন্টিফাই করেছি। সেটা করেছি কিভাবে, আমি আমার ভোটারদের কাছে তফসিলের আগে কিন্তু গিয়েছিলাম, আমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, কথা বলেছি, পার্টিকুলার এরিয়া ওয়াইজ ওনাদের কি গ্রিভেন্স থাকা, দেখা যাবে যে একটা খুবই ছোট ব্যাপার কিন্তু ওই এলাকার জন্য খুব বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হয়তো ধরেন একটা রাস্তার পটহোল, কিন্তু এই পটহোলের কারণে বাচ্চাদের স্কুলে যেতে দেরি হয়, তারপরে যারা প্রেগনেন্ট উইমেন আছে তাদের জন্য খুব কষ্ট হয় এই রাস্তাটা পার হতে, তারপরে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এরকম ব্যাপার তো থাকতেই পারে। কিন্তু আমার কাছে হয়তো এটা একটা বড় ব্যাপার না, কিন্তু ওনাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা গ্রিভেন্স। তো এরকম আমরা এরিয়া ভিত্তিক যে আমরা 10টা প্রবলেমকে আইডেন্টিফাই করে সেটা সমাধানের জন্য কাজ করছি এবং সেটা নিয়ে পলিসি তৈরি করেছি। প্রথমত আমাদের যেটা বর্জ্য ব্যবস্থাপনা,
আমাদের ধানমন্ডিতে আপনারা খুব ভালো করে জানেন 27 নম্বরে একটু বৃষ্টি হলে অথবা মেঘ হলেই কক্সবাজার হয়ে যায়, এটা নিয়ে হাসাহাসি করা হয়। তো ওইটা আসলে হলো যে বর্জ্য ব্যবস্থাপনাটা ঠিক না হওয়ার কারণে ড্রেনেজগুলো ক্লগ হয়ে যায় মানে আটকে যায় ড্রেনেজ, তখন জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো বর্জ্য ব্যবস্থাপনা ঠিক হলে আপনার ডেঙ্গু, জন্ডিস, টাইফয়েড এবং বিভিন্ন অসুখগুলো যেরকম কমে আসবে, সেরকম জলাবদ্ধতাও কমে আসলে আমাদের কর্মঘণ্টা, আমাদের যে এটার জন্য ট্রাফিক প্রবলেম হয়, এগুলি সব কমে আসবে। এটা একটা বড় প্রবলেম। তারপর আমাদের ঢাকা 10-এ উন্মুক্ত মাঠ নেই। তো এটা যে আমি নতুন করে মাঠ কিন্তু তৈরি করে দেবো না, এই মাঠগুলো ইজারা দিয়ে দেওয়া হয়েছে আপনার ফ্যাসিবাদী আমলে। এইটাকে কোনো জনগণ, যেটা এই এলাকার যে কনস্টিটিউয়েন্সির জনগণ, তাদের সাথে কোনো রকম সলা পরামর্শ না করে এই মাঠগুলোকে ইজারা মুক্ত করা এবং বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দেওয়া। কারণ বাচ্চাদেরকে আপনি যদি সুস্থ বিনোদন দিতে না পারেন, তারা অসুস্থ বিনোদন এবং মাদকের দিকে ঝুঁকে পড়বে। এটা আপনি ঠেকাতে পারবেন। আপনি ওয়াজ করে কোনোদিন কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখা যায় না, তাদেরকে আপনাকে বেটার অল্টারনেটিভ সবসময় দিতে হবে। তো সেই জায়গাটা আপনাকে আমরা ওটা অ্যাড্রেস করার জন্য। সেকেন্ড, থার্ড হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। আমি শুধু চিন্তা করব ট্যাক্স উঠবে, সেখান থেকে আমার এরিয়াতে বরাদ্দ হবে এবং এরিয়ার উন্নয়ন হবে। আমি সেটার থেকে বের হয়ে এসে আমি মনে করি আমার এরিয়ার যদি নিজস্ব একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে, এরিয়া উন্নত হবে। আপনার নিউ মার্কেটে বিভিন্ন জোন ভিত্তিক কীভাবে আপনার উন্নয়ন করা যায় সেটা নিয়ে আমরা বিভিন্ন বিস্তর আলাপ করেছি। আর হাজারীবাগে যেটা আপনার মোবাইল চিপ ফ্যাক্টরি করা যাবে, যেটার জন্য এটা রেড জোন হয়ে যাবে না, কিন্তু ওটা করলে আপনার যে হাজারীবাগের যে একটা বিজনেস হাব ছিল সেটা ফেরত আনা যায়। এবং এটার কিন্তু FDA মানে বৈদেশিক ইনভেস্টমেন্টে আগ্রহী আমরা পার্টি পেয়েছি, যাদের সাথে আমরা কথা বলেছি, কারণ তারা চায় এক দাগে অনেকটুকু জায়গা, যেটা একমাত্র ঢাকা শহরে হাজারীবাগে আছে, ট্যানারিগুলো সরায় নেওয়ার কারণে। তো এরকম বিভিন্ন জিনিস নিয়ে আমরা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমার মনে হয় ভোটারদের রেসপন্সটাও খুব ভালো, কারণ তাদেরকে আমরা মোটা দাগে বলছি না যে সন্ত্রাস, চাঁদাবাজ, ডেঙ্গু, গ্যাস সব সমস্যার সমাধান আমরা এভাবে তুড়ি মেরে উড়াই দিব। আমরা তাদেরকে পার্টিকুলার প্রবলেমটা বলছি এবং প্রবলেমের সলিউশনটা কীভাবে হবে সেটা বলছি, এবং মানুষজন কিন্তু এটা নিয়ে খুব সন্তুষ্ট। এবং আরেকটা ব্যাপার, আমি ভাইয়ের কথার একটা উত্তর দিতে চাই। ইসলামী ভোট এক বাক্সে, তাহলে যারা নন মুসলিম এই রাষ্ট্রের তারা কি নাগরিক না? এই একটা কথাই কিন্তু আপনি একটা বড় অংশকে আদারিং করে দিচ্ছেন, যে আদারিং ওনাদেরকে আওয়ামী লীগ একটা ফর লং টাইম করেছে। এই আদারিং যেন না করে, আমরা কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আজকে কিন্তু আমরা তাদের শত্রু, আমরা তাদের জন্য যে পক্ষে দাঁড়িয়েছি, আমরা আমাদেরকে যেই পরিমাণ মানে রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, জাস্ট আমরা যেন আদারিং থেকে ওনাদেরকে আদারিং করা হচ্ছে। আই স্টিল রিমেম্বার, আমাকে একটা আমেরিকান এম্বাসিতে জিজ্ঞেস করা হচ্ছিল যে বাংলাদেশে কি জঙ্গিপন্থা বেড়ে যাচ্ছে কিনা। আমি বললাম কেন তোমার মনে হচ্ছে? বলে এই যে অনেক হুজুর দেখতে পাচ্ছি। আমি বলছি দেখো, তুমি কখনো দেখো নাই, দেখে 3 জনকে দেখলো তোমার অনেক মনে হচ্ছে, এটা অনেক না, দিস ইজ নর্মাল পপুলেশন ডেনসিটি। আপনার উত্তরটা পেয়েছি, একদমই শেষ পর্যায়ে আছে। রনি ভাই, আপনার বিশ্লেষণ দিয়ে শেষ করতে চাই। 15 দিন বাকি রয়েছে এই ভোটের। আপনি বলছিলেন যে ঐতিহাসিক যে ভোট, আমি সেটা জানতে চাইছি না। সরকারের সামনে আসলে চ্যালেঞ্জ কি এই 15 দিনে একটু যুক্তি খণ্ডন করবেন? একই সঙ্গে আমরা গণভোটের প্রচারণা দেখতে পাচ্ছি, সেই প্রচারণা লক্ষ্য করছেন আপনি, কেমন দেখছেন? গণভোট নিয়ে আমার পজিশন আলাদা, সেটা এখানে আর না বলি। আমি মনে করি যে ধরেন গণঅভ্যুত্থানের পরে দীর্ঘদিনের ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেইটা জনগণকে সফল করতে হবে এবং ভোটটা জনগণকে নিজেদেরকে পাহারা দিতে হবে। কারণ হলো এই সরকারের যে প্রশাসনিক কাঠামো, সেই কাঠামোর মধ্যে ইলেকশন রিগিং করার সমস্ত আয়োজন হাসিনা করে রেখে দিয়ে গেছে। ফলে চ্যালেঞ্জ হলো ভোটাধিকার নিশ্চিত করা। ইলেকশন ম্যানুভারিং করা কিন্তু কোনো সমস্যা না, কারণ এই মেকানিজম তৈরি করাই আছে। তো ফলে এখন প্রশাসনে যারা নানাভাবে প্রভাবশালী, হ্যাঁ, নামে বেনামে, তারা যদি এরকম মনে করে এবং আওয়ামী লীগ যদি মনে করে তার জন্য বেটার কোনটা, এই যে ভারত এখানে একটা জঙ্গিবাদী অভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানকে জঙ্গিবাদী বলে প্রচার করছে, ফলে এখানে যে একটা আল্ট্রা রাইট উইং শক্তি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের ফেরাটা খুব সহজ হবে, এটা তো সবাই জানে, এটা অলরেডি অনেকে বলাবলি করছে। ফলে এই যারা রাজনীতি করেন, আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে আপনাদেরকে অনেক প্রলোভন দেখাবে, হ্যাঁ, অনেকে আপনাদেরকে ক্ষমতায় বসায় দিবে, অনেক এম্বাসি আপনাদের চাবে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ আপনাদের চায় কিনা। যদি জনগণ না চায়, জনগণ কিভাবে চায়, কি করলে চাইবে, সেটা দেখানোর জন্য না, রিয়েলি মন থেকে করার চেষ্টা করা, সব দলকেই বলছি, করার মধ্য দিয়ে এইবারের নির্বাচনকে আপনারা বাংলাদেশকে বিজয়ী করুন, মানুষের মানবিক মর্যাদাবোধ প্রতিষ্ঠা করার জন্য এই নির্বাচনে আপনারা ঝাঁপিয়ে পড়ুন।
নিশ্চয়ই। রেজাউল করিম রনি, অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনার জন্য শুভকামনা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নিশ্চয়ই আপনার সঙ্গে আরও কথা বলবার সুযোগ রয়েছে আগামী দিনে। একই সঙ্গে ABM সিরাজুল মামুন আমার সঙ্গে জুমে কানেক্টেড হয়েছিলেন, তাকেও শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করছি। সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আর ইন প্রেজেন্স ভোটের লড়াইয়ে একটা আশাবাদ তো রাখতেই পারি যে দীর্ঘ 1.5 দশক যেই মানুষরা, বাংলাদেশের গণমানুষ ভোট দিতে পারেনি, সেই ভোটাধিকার অর্জিত হবে, বাংলাদেশ এগিয়ে যাবে, গণতন্ত্র সুসংহত হবে, এমন প্রত্যাশা তো থাকছেই। শুভরাত্রি।